বেগটা দেখব। তো বেগেরও সেম সমবেগ, অসমবেগ, তারপরে গড় বেগ বা প্রথমে তাৎক্ষণিক বেগ, তারপরে কি গড় বেগ। তো সমবেগ কি? যদি আমাদের বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে কোনো বস্তুর অপরিবর্তিত থাকে, যদি কোনো বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে তখন কি তাকে কি বলা হবে? সমবেগ। আর অসমবেগ যদি বস্তুর বেগের মান ও দিক বা দুটোটাই, মান ও পরিবর্তন হতে পারে, দিকও, মান দিক বা উভয় পরিবর্তিত হয়, উভয়ের কি পরিবর্তিত হয়, তখন সেটা কি আমাদের অসমবেগ। সমবেগ কি বেগের মান ও দিক আমাদের ফিক্সড, আর অসমবেগ কি বেগের মান ও দিক আমাদের মানে দুটোটারই কি পরিবর্তন হতে পারে। তো সমবেগের উদাহরণ কি এরকম? সমবেগের উদাহরণ মনে করো কোন একটি বস্তু প্রতি সেকেন্ডে মনে করো কি আমাদের 5 মিটার, পরের সেকেন্ডও গেল আমাদের কত 5 মিটার, পরের সেকেন্ডও আমাদের 5 মিটার করে আমাদের অতিক্রম করতেছে। তো এরকম করে যদি আমাদের যেতে থাকে তখন এই ধরনের যে ব্যাগটা পাবো, ব্যাগটা কত হবে আমাদের? ব্যাগ কি হবে? ব্যাগ হলো সরণ বাই সমান 5/1, এই হলো 5 মিটার পার সেকেন্ড। আমাদের ব্যাগটা কত? 5 মিটার পার সেকেন্ড। এখানে 5 মিটার পার সেকেন্ড, এখানে কত? 5 মিটার পার সেকেন্ড। আমাদের প্রতি ক্ষেত্রে ব্যাগের মানটা কি আমাদের সমানই হচ্ছে, প্রতি ক্ষেত্রে কি আমাদের ব্যাগের মানটা সমানই হচ্ছে। তো এই ধরনের ব্যাগ থাকলে কি এটা আমরা বলবো সমবেগ। তারপরে তুমি মনে করো যে তুমি একটা দিকে যাচ্ছ, সমবেগের আরেকটা উদাহরণ দিই, আগের মতনই মনে করে মনে করো এখানে তুমি মনে করো এখানে 2 সেকেন্ডে তুমি গেছো 6 মিটার, পরে 4 সেকেন্ডে গেছো তুমি 12 মিটার, তারপর মনে করো 6 সেকেন্ডে গেছো তুমি কত? 18 মিটার। তাহলে তোমার ব্যাগটা কত? দেখো প্রথম ক্ষেত্রে আমার ব্যাগটা কত? 6/2 3 মিটার পার সেকেন্ড, তারপরটা কত? 12/4 কত? 3 মিটার পার সেকেন্ড, তারপরে কত? 18/6 3 মিটার পার সেকেন্ড। প্রত্যেক ক্ষেত্রে দেখো আমার ব্যাগের মান কিন্তু সেম। তো ব্যাগের মান সেম থাকলে এটা কি সমাবেগ? 3 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড। এটা কি আমাদের সমবেগ। কি সমবেগ? ব্যাগের মান যদি আমাদের সেম থাকে তাহলে সেটা কি আমাদের সমবেগ। তো এরকম থাকতে পারে। এটা হলো সমবেগ। আর অসমবেগের মান ও দিক উভয়ের পরিবর্তন হতে পারে। তো একটা প্রশ্ন আছে যে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তু সমদ্রুতিতে চললে কি সে সমবেগে চলবে? সাপোজ মনে করে একটা বৃত্তাকার পথে একটা বস্তু, বৃত্তাকার পথে একটা বস্তু আছে মনে করো। এই বস্তুটা বৃত্তাকার পথ বরাবর চলছে সমান দ্রুততা, মনে করো 2 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, 2 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, প্রত্যেক দিকে সমান দূরত্ব অতিক্রম করতেছে। তো 2 মিটার পার সেকেন্ড চললে তাহলে তার দ্রুতিটা আমার সেম, কিন্তু ব্যাগটা কি থাকবে? ব্যাগের পরিবর্তন হয় কিসে? সেটা একটু আমরা জানি যে ব্যাগের পরিবর্তন হয়, ব্যাগ যেহেতু একটা ভেক্টর আছে, ব্যাগের পরিবর্তন হয় দিক ও মানে, ব্যাগের পরিবর্তন হয় দিক ও মানে। তো যখন আমি এই দিকে ছিলাম তখন আমার দিকটা ছিল এদিকে, যখন আমি এইখানে আসবো তখন আমার দিকটা হবে এদিকে, যখন এইখানে থাকবো তখন আমার দিকটা হবে এই বরাবর, এইখানে থাকলে আমার দিকটা হবে এই বরাবর, এইখানে থাকলে আমার দিকটা হবে এই বরাবর। তখন দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমার দিকটা চেঞ্জ হচ্ছে। তো এখানে সমুদ্র বৃত্তাকার, তো এটা মনে করো একটু এখানে পরিষ্কার করে দিচ্ছি যে এখানে সমদ্রুতিতে
সমদ্রুতিতে চললে সমবেগে চলবে না, সমবেগে চলবে না বস্তুটি, সেটা কোন পথে? বৃত্তাকার পথে, বৃত্তাকার পথে। ঠিক আছে, বৃত্তাকার পথে যেহেতু আমাদের ডিরেকশনটা চেঞ্জ হইতেছে, তাহলে এটা কি বৃত্তাকার পথে সমদ্রুতিতে চললেও কি সমবেগে চলবে না? তো এটা হলো একটা প্রশ্ন, ক্ষয় আসে দেওয়ার চেষ্টা করছি। এখানে আবার কি ত্বরণ আছে, ত্বরণ আসবে, তো ত্বরণ আছে বৃত্তাকার পথে চলে সমবেগে চললে, সমদ্রুতিতে চললে বস্তু ত্বরণ থাকে। তাৎক্ষণিক বেগে কি মনে করো কোনো একটি রাস্তা আছে, এই রাস্তার কোনো একটি বিশেষ মুহূর্তে তোমার বেগ তো আগের যতটুকু পরে যতটুকু, এই আগের মুহূর্ত আর পরের মুহূর্তে তোমার যতটুকু এই মাঝখানে ডিস্টেন্সটা মনে করো, ডিস্টেন্সটা আমার মনে করো তোমার ডেল আর এতটুকু ডিস্টেন্স তোমার মানে পার করতে সময় লাগছে ডেলটি। তো এই যে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কোনো বস্তুর সরণের পরিবর্তন হারকে কি বলা হয়? তাৎক্ষণিক বেগ। সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কোনো বস্তুর সরণের পরিবর্তনের হারকে কি তাৎক্ষণিক বেগ বলা হয়। মনে করো সময় ব্যবধান শূন্যের কাছাকাছি যদি তোমার সরণ হয়েছে ডেল এস, তো এই ডেল এসটাকে তখন কিভাবে প্রকাশ করা হয়? লিমিট সময় ব্যবধান যেহেতু শূন্যের কাছাকাছি, তো সরণের পরিবর্তনের হারকে কি বেগ বলা হয়? তখন এটাকে ds/dt আকারে লেখা হয়, ডিফারেন্সিয়েশন করে তখন অ্যান্সার আসতে পারে। ঠিক আছে, তো এটা হলো আমাদের তাৎক্ষণিক বেগ। তারপর আমরা কি গড় বেগটা শিখবো। গড় বেগ v বার ইজ ইকুয়াল টু মোট সরণ ভাগ হলো মোট সময়। গড় বেগের এখানে দুইটা ফর্মুলা লিখে রাখো। গড় বেগ একটা হলো মোট সরণে আসবে টি, এটা আরেকটা প্রকাশ করা হয় u প্লাস ভি বাই টু। ঠিক আছে, u প্লাস ভি বাই টু। মোট সরণ কিভাবে? আদি অবস্থা থেকে শেষ অবস্থার আদি এবং শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে তখন তুমি মোট সময় দিয়ে ভাগ দিবা, এটা মোট সময়। মোট সময় লেখা আছে, মোট সময় তখন সময় মনে করো সাপোজ এখানে তোমার একটা দিই, মনে করো এই একটা পয়েন্ট, এটা বি সি ডি, এ বি সি ডি। মনে করো একটা বস্তু ডিতে গেছে, ডি থেকে তারপরে আবার কত আসছে? ডিতে গেছে, ডি থেকে তারপর আবার কি সিতে আসছে, ডি থেকে সিতে আসছে। তাহলে তার সরণ কতটুকু? মোট সরণ কত? এই আমাদের আদি বিন্দু থেকে শেষ বিন্দু, আদি বিন্দু থেকে কত? 5, আর এখানে 5। তাহলে আমাদের গড় বেগ আমাদের কত? আদি এবং 5 5 10, মোট সরণ কত হয়েছে আমাদের? 10 মিটার। মোট সময় কত লাগছে? এখানে 1 সেকেন্ড, এখানে 1 সেকেন্ড, এখানে 1 সেকেন্ড, 3 সেকেন্ড, আবার আসছে 1 সেকেন্ড, টোটাল 4 সেকেন্ড। তাহলে আমাদের কত হলো? 4 2 8 আর হলো হালকা 2.5 মনে। তো আমাদের গড় বেগ হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড। মনে করো কোনো একটা বস্তু এ থেকে মনে করো ডিতে গেছে, ডিতে যাওয়ার পর সে আবার রিটার্ন আসছে সিতে। তো আমাদের যদি গড় বেগ বের করতে পারে, তো আদি এবং শেষ মানে মোট সরণ হয় কত? আদি এবং শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরেখিক দূরত্ব, তো এতটুকু কত? 5 5 10 মিটার। আর আমার সময় লাগছে কত? এই যে এইখান থেকে ডি পর্যন্ত যেতে 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড 3 সেকেন্ড, আবার যখন সিতে আসছে কত? 1 সেকেন্ড, 4 সেকেন্ড লাগে, তো 4 দ্বারা ভাগ করলে আমাদের রেজাল্ট আসবে। ঠিক আছে, তো এটা হলো আমাদের গড় বেগের ফর্মুলা। তো গড় বেগ, তাৎক্ষণিক বেগ এবং সমবেগ সবগুলো নিয়ে একটুখানি পড়ানো হয়েছে, আশা করি বুঝতে পারছো। তারপর এখন আমরা ত্বরণটা নিয়ে আলোচনা করব। ত্বরণের পর আমরা গ্রাফে চলে যাব এবং আমরা পড়ন্ত বস্তুর এবং ত্বরণের পরে আমরা গতির সমীকরণ নিয়ে একটু কথা বলবো, তারপর আমরা গ্রাফে চলে যাব। আলোচনা করব ত্বরণ বা অ্যাক্সেলারেশন। ঠিক আছে, ত্বরণ হলো কি? ত্বরণ বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে।
বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। বেগের পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ বলে। তো বেগের পরিবর্তন যদি বেগ আমার বৃদ্ধি পায়, বেগ বৃদ্ধি পেলে আমাদের ত্বরণটা কি হয়? ধনাত্মক ত্বরণ। তখন ত্বরণটা কি হয়? ধনাত্মক ত্বরণ বা ত্বরণ বলা হয়। আর আমার বেগটা যদি হ্রাস পায় তখন সেটাকে আমাদের ঋণাত্মক ত্বরণ বলা হয়। ঋণাত্মক ত্বরণ বা সেটাকে মন্দন বলা হয়। কি বলা হয়? মন্দন। তো বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। বেগ বৃদ্ধি পেলে সেটা ধনাত্মক ত্বরণ, আর হ্রাস পেলে ঋণাত্মক ত্বরণ। সাপোজ মনে করো ইউ বেগে গতিশীল একটা বস্তু টি সময় পর ভি বেগ হইল। গতিশীল একটা বস্তু টি সময় পর তার বেগ কি হলো? ভি হইল। তাহলে তার ত্বরণ কত হলো? আমরা কি বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তো আমরা প্রথমে আমাদের বেগ ছিল কত? ইউ, এবং তারপরে আমাদের বেগটা হচ্ছে কি? ভি। তো বেগের পরিবর্তনটা কি? বেগের পরিবর্তন কি? শেষ বিয়োগ আদি। তো ভি মাইনাস ইউ, শেষের থেকে প্রথমটা বিয়োগ দিবা। পরিবর্তন পেয়েছে আমাদের কি? পরিবর্তনের হার। হার বললে কি অবশ্যই নিচে কি আসবে? পরিবর্তনের হার। সুতরাং পরিবর্তনের হার মানে কি? এটা কি সময় দ্বারা ভাগ, ভি মাইনাস ইউ বাই টি। এটাকে কি বলা হয়? ত্বরণ। আর ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, এ। তো আমাদের তখন এটা কি হবে? সুতরাং a is equal to v minus u by t। এটা হলো আমাদের ত্বরণের ফর্মুলা। ত্বরণ আমাদের কি? a is equal to v minus u by t। মানে ইউ বেগে গতিশীল একটা বস্তু যদি টি সময় পর তার বেগ v হয়, তাহলে তার ত্বরণ কি হবে? ত্বরণ হবে v minus u by t। আদি বেগ আমাদের কখনো আদি বেগ যে সবসময় 0 হবে এরকম না। আদি বেগ হলো তখন যখন তুমি বস্তুটাকে দেখতেছো, তুমি যখন পর্যবেক্ষণ করতেছো, তখন তার বেগ কি? আমরা আদি বেগ বলি। আদি বেগ তখন যদি স্থির থাকে তাহলে 0 হবে। আর কোনো একটা বস্তু যদি চলতেছে, তুমি সেই মুহূর্তে তুমি বস্তুটাকে দেখতেছো, তখন সেই বেগে, যে বেগে তুমি চলতেছে, সেই বেগটা হবে বস্তুটার আদি বেগ। বুঝতে পারছি? তো আদি বেগ মানে কোনো একটা বস্তু আদি বেগ যদি এত হয় এবং টি সময় পর তার বেগ যদি বের হয়, তখন তার ত্বরণ হবে এটা। ত্বরণ হলো যেগুলো v minus u by t। এটা হলো ত্বরণের ফর্মুলা। আর বেগ বৃদ্ধি পেলে সে ধনাত্মক ত্বরণ, আর হ্রাস পেলে ঋণাত্মক ত্বরণ বা মন্দন হয়। তো এখন ত্বরণের এককটা কি? ত্বরণের একক হলো আমাদের ত্বরণ কি? ত্বরণ হলো বেগের পরিবর্তন। তো ত্বরণ সাপোজ বেগের পরিবর্তন, বেগ ধরি ms ইনভার্স 1, আর সময়ের একক কি? সেকেন্ড। তাহলে আমাদের কি আসে? মিটার ইনভার্স সেকেন্ড স্কয়ার। এটা হলো আমাদের ত্বরণের একক। আর মাত্রা হলো আমাদের বেগের পরিবর্তন। তো বেগ হলো আমাদের lt ইনভার্স 1 ডিভাইডেড বাই আমাদের সময়ের মাত্রা কত? t। তো আমাদের মাত্রাটা কি? lt ইনভার্স 2। এটা হলো আমাদের একক ত্বরণের, এটা হলো আমাদের মাত্রা ত্বরণের মাত্রা হলো lt ইনভার্স 2, আর একক হলো ms ইনভার্স 2। ঠিক আছে? আমরা গতির সমীকরণগুলো লিখি। গতির সমীকরণ এগুলো তোমাদের এখন মুখস্থ করি না, তোমাদের প্রতিবেদন লাগে না। গতির সমীকরণ কি? সমত্বরণ। যখন সমত্বরণের ক্ষেত্রে কি হয়? s is equal to ut plus half a t square, b square is equal to u square plus 2as। তারপরে আবার কি আছে? b is equal to u plus at, আবার s is equal to u plus v by 2 into t। আরেকটা হলো এখন সমবেগে আমাদের সূত্রটা কি? সমবেগের ক্ষেত্রে সূত্রটা হলো s is equal to vt। সমবেগে কি? s is equal to vt। এখন আমাদের আরেকটা আছে সেকেন্ডের সূত্রটা হলো s is equal to u plus half a 2t minus 1। কি?
সমত্বরণের ক্ষেত্রে হলো এই 4টা, আর সমবেগে এইটা তম মানে তম সেকেন্ডে হলো আমাদের 80 প্লাস হাফ এ 2t মাইনাস 1, এইটা হলো আমাদের তম সেকেন্ডের ফর্মুলা। তো গতি কোন কোন সূত্রে কখন কোনটা ব্যবহার করবে, এটা আসলে যতটা আমরা বলি বা যত ভিডিওতে দেখো এটা থাকলে এটা না, এটা থাকলে তুমি যত বেশি প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে তুমি এটা আয়ত্ত করবে। মানে বেসিক্যালি তোমার সূত্রের যে মানে মানগুলো দেওয়া থাকবে, ওই মানগুলো তোমার যখন মাথায় ক্যাচ করবে, সূত্রটা তুমি যখন দেখবা তখন অটোমেটিকলি বসে যাবে। এখন আমি বলে দিতে পারি যে এই মানগুলো দেখলে তোমার মানে তুমি এটা পারবে। দেখো এখানে আমাদের কি আছে, এখানে আমাদের ভি নেই। তো যখন আমাদের এরকম মানে আমাদের উদ্দীপকে ভি নেই, তখন এই সূত্র, যখন দেখো এখানে কি নেই, এখানে টি নেই, এখানে টি নেই, এখানে কি আছে, এখানে দেখো অ্যাশ নাই, তারপরে এখানে দেখো এখানে কি আছে, এখানে কি ত্বরণ নেই, ত্বরণ নেই। পরন্ত বস্তুর বিষয় নিয়ে আলোচনা করব। পরন্ত বস্তু নিয়ে বিজ্ঞানী গ্যালিলিও 3টি সূত্র দিয়ে, গ্যালিলিও 3টি সূত্র দেন। কয়টি সূত্র দেন? 3টি সূত্র দেন। 3টি সূত্র কি? প্রথমে তার সূত্রগুলো, তার মানে 3টি সূত্র, তার সূত্রগুলোর শর্ত হলো যে বিনা বাধায়, ফার্স্ট শর্তগুলো হলো বস্তুগুলা বিনা বাধায় স্থির অবস্থান, বিনা বাধায় স্থির অবস্থান থেকে পড়বে, বিনা বাধায় স্থির অবস্থান থেকে পড়বে। সেখানে কি শুধু অভিকর্ষজ ত্বরণটা কাজ করবে, অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ কাজ করবে, আর বাতাসের বাধা থাকবে না, বাতাসের বাধা থাকবে না। কি? বিনা বাধায় স্থির অবস্থান থেকে বস্তুগুলো পড়বে এবং অভিকর্ষজ ত্বরণের কারণে বস্তুগুলো নিচে পড়বে, আর বাতাসের বাধা থাকবে না। প্রথম সূত্রটা হলো ফার্স্ট, তার প্রথম সূত্রটা হলো যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। মানে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময় সমান, মানে স্থির অবস্থান সকল বস্তু মনে করো তুমি একটা বড় একটা বাক্স ইট হালাও, আর একটা মনে করো ছোট একটা টুকরা হালাও কাগজের, এই দুইটার মনে করো সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, দুজনে এইচ দূরত্ব অতিক্রম করবে, মনে করো টি সময়, উভয় কি টি সময় এইচ দূরত্ব অতিক্রম করবে, ওইও টি সময় এইচ, ইও টি সময় কি এইচ দূরত্ব অতিক্রম করবে, মানে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। এটা হলো প্রথম সূত্র, ঠিক আছে? যে কোনো বস্তু, এটা ভারী আর হালকা হোক, তো এটাই হলো সূত্রটা। তার দ্বিতীয় সূত্রটা হলো স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। মানে ধরো স্থির অবস্থান থেকে মনে করো একটা অবস্থান, এইখানে কল্পনা করতেছি, মনে করো স্থির অবস্থান থেকে মনে করো একটা স্থির অবস্থান থেকে বিনা বাধায় একটা বস্তু পড়তেছে, সে বস্তুটা প্রাপ্ত বেগ, মনে করো বস্তুটা ভিবেগ প্রাপ্ত হয়েছে ওই সময়ের সমানুপাতিক। মনে করো এই ভিবেগটা প্রাপ্ত হয়েছে টি সময়, এই টি সময়ের কি সমানুপাতিক, মানে কি প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক, ভি ইজ প্রপোর্শনাল টু টি। কি বোঝায় তো সেটা দ্বারা? যদি আমার সময় বাড়ে তাহলে আমার কি বেগও বাড়বে, সেটা কিভাবে বাড়বে? সমান অনুপাতে বাড়বে। টি সময় আমার বেগ ছিল, এটা এখানে করবো, আচ্ছা তোমরা বুঝবা, এইটাই সাইডে মনে করো এখানে করতেছি। সাপোজ মনে করো টি সময় আমার বেগ ছিল ভি, যখন আমার বেগ টোয়াইস টি হলো তখন আমার বেগ হবে কি টোয়াইস ভি। যখন আমার সময় 3t হলো তখন আমার বেগ হলো কি 3v। ঠিক আছে? সময় বাড়লে বেগ বাড়বে এবং সময় ও বেগ কি সমানুপাতিক। উদাহরণ দেখি,
মানে কি প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক। মনে করো আমার এক সেকেন্ডে সাপোজ মনে করো আমার এক সেকেন্ড, আমরা যেহেতু নিচে পড়তেছি, মনে করো অভিকর্ষ ত্বরণটা আমার কাজ করতেছে, অভিকর্ষ বলের কারণে আমার অভিকর্ষ ত্বরণ হইতেছে। তো এক সেকেন্ডে মনে করো আমার ব্যাগ হয়েছে 9.8। তো দ্বিতীয় সেকেন্ডে আমার ব্যাগটা হবে কত? 9.8 ইন্টু 2, সময়ের সমানুপাতিক। 3 সেকেন্ডে আমার ব্যাগ কত হবে? 9.8 ইন্টু 3, ঠিক আছে। 4 সেকেন্ডে আমার ব্যাগটা হবে কত? 9.8 ইন্টু 4। আমার কি এই প্রাপ্ত ব্যাগটা আমার কি সময়ের সমানুপাতিক। তো এখন আমরা দেখো এক সেকেন্ডে আমার ব্যাগ পাইছি কত? মনে করো প্রথম ক্ষেত্রে আমার সমানুপাত 9.8 ডিভাইডেড বাই 1, আমার কত আসলো? 9.8। তারপরে আমার দ্বিতীয় ক্ষেত্রে দেখো আসলো কত? 9.8, আর এটা হলো 9.8 এই ধরন। তারপরে মনে করো আমার কত? দ্বিতীয় ক্ষেত্রে মনে করো 9.8 ইন্টু 2 ডিভাইডেড বাই কত? আমার 2 করলাম 2 সেকেন্ডে। তো আমার অনুপাতটা কত? 9.8 আসতেছে। তো দেখো যদি তৃতীয় ক্ষেত্রে দেখি আমরা, তৃতীয় ক্ষেত্রে আমার কত? 9.8 ইন্টু 3 ডিভাইডেড বাই কত? 3, আমার আসে কত? 9.8। এত প্রত্যেক ক্ষেত্রে কি আমাদের অনুপাতটা সমান আসতেছে, মানে যে রেজাল্ট আসতেছে প্রত্যেক ক্ষেত্রে কি 9.8 এই ধরনের কি আমাদের বলটা করতেছে। সময় বাড়লে আমাদের কি সরি, আমাদের যদি ব্যাগটা বাড়ে তাহলে ব্যাগটা কি হবে? ওই সময়ের সমানুপাতিক হারে বাড়বে, ঠিক আছে। তো এটাই হচ্ছে এই দ্বিতীয় সূত্র। ফ্লোটা দেখবো যে তৃতীয় সূত্র মনে করো তৃতীয় সূত্রে কি বলা হয়েছে? স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। মানে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। এক সেকেন্ডে মনে করো 4 মিটার গেছো, দূরত্ব অতিক্রম করছো। তো 2 সেকেন্ডে তুমি কত যাবে? 2 সেকেন্ডে কত? 4 4 16 মিটার যাবে। তো এক সেকেন্ডে যদি আমাদের 4 মিটার যায় তাহলে 2 সেকেন্ডে আমাদের কত যাবে? 2 সেকেন্ডের বর্গ কত? 4। 2 স্কয়ার ইজ ইকুয়াল টু 4। তার মানে আমার দূরত্বের 4 গুণ যাবে, মানে 4 4 16 মিটার যাবে। একইভাবে 3 সেকেন্ডে, না তৃতীয় সেকেন্ডে, 3 সেকেন্ডে মানে একবারে শূন্য থেকে, মানে শুরু থেকে 3 সেকেন্ড পর্যন্ত আমাদের কত যাবে? আমাদের যাবে 9, মানে 4 9 36 মিটার। মানে এটা হবে 3 স্কয়ার ইজ ইকুয়াল টু 9, মানে 4 9 36 মিটার, মানে কি দূরত্বের 9 গুণ যাবে। তো এইভাবে হলো ক্যালকুলেশন করতে হয়। আর প্রত্যেক ক্ষেত্রে দেখবো আমাদের এটার সূত্রটা কিভাবে লেখা যায়? h1 ডিভাইডেড বাই t1, h1 is equal to t1 square is equal to h2 divided by t2 square is equal to কত আসে? ধ্রুবক। এটা একটা সূত্র। আর আগেরটা আমরা করছিলাম, এখানে আমরা লিখতে ভুল হয়ে গেছে, v1 ডিভাইডেড বাই t1 v2 ডিভাইডেড বাই t2 is equal to কত আসে? ধ্রুবক। এরকম দুইটা সূত্র আছে। তো এই দুইটা সূত্র আছে। তো পরন্ত বস্তুর এই ছিল টুকিটাকি আলোচনা। পরন্ত বস্তুর আমাদের কিছু, তো পরন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের গতির সূত্রগুলো হলো, পরন্ত বস্তুর ক্ষেত্রে গতির সূত্রগুলো হলো, পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা যদি গতি বের করতে চাই তখন সেই সূত্রগুলো কি হবে? তো দেখো পরন্ত বস্তুর ক্ষেত্রে যদি আমরা গতি বের করতে চাই, তো পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি এভাবে কি আসে ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as, v ইজ ইকুয়াল টু u প্লাস at। তারপরে কি দেওয়া যায়? s is equal to প্লাস v বাই 2 ইন্টু t। এগুলো ছিল আমাদের গতির সমীকরণগুলো। তো বস্তুর ক্ষেত্রে আমাদের এসটা হয়ে যাবে আমাদের h, আর আমাদের এটা হয়ে যাবে আমাদের কি? c। কি? তো
এসটা আমাদের এইচ, এস ইজ ইকুয়াল টু এইচ, আর এটা হয়ে যাবে কি আমাদের জি। পরন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের যদি গতি বের করতে চাই, পরন্ত বস্তুর গতির সমীকরণ করতে, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তারপরে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2GS, তারপরে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, তারপরে এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। ঠিক আছে, এরকম হয়ে যাবে। এটা হলো আমাদের পরন্তর। এখন আমরা যদি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যাই, নিক্ষিপ্ত মানে কি, আমরা নিচ থেকে কোনো কিছু উপরে ফেলতেছি। এই ধরো এখানে একটা বস্তু ছিল, এই বস্তুকে আমি উপরে মারতেছি, তো এই যে এটা হলো আমাদের নিক্ষিপ্তর ক্ষেত্রে। এটা কি আমাদের নিক্ষিপ্তর ক্ষেত্রে। যদি তুমি একটা বস্তুকে ইউ ব্যাক নিয়ে তুমি উপরে মারো, এটার উপরে কি উপরের সর্বোচ্চ উচ্চতায় ব্যাগটা কি জিরো হয়ে যায় না নিক্ষিপ্তর ক্ষেত্রে? নিক্ষিপ্তর ক্ষেত্রে কি ব্যাগ জিরো হয়ে যায় না বস্তু উপরে উঠলে? তো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ব্যাগ যেহেতু জিরো হয়ে যায় এবং তার কি হয়ে যায়, ব্যাগ জিরো হয় এবং তার একই সাথে সে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করে, জি এর বিরুদ্ধে কাজ করে, তখন আমাদের কি এই প্লাসটা মাইনাস হয়ে যায়। তো এইভাবে আমরা সূত্রগুলো লিখতে পারি। তখন এইচ ইজ ইকুয়াল টু, এটা হলো নিক্ষিপ্ত দিয়ে দিই, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। যেহেতু ঋণাত্মক, যেহেতু আমাদের কি অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করতেছে, উপরে উঠতেছে, তাহলে আমাদের কি যেটা কি নেগেটিভ হয়ে যাবে। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2GH, আর ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। তো এই হলো আমাদের নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্রগুলো। আর এটা হলো আমাদের কি পরন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের কি ত্বরণের বিপরীতে কাজ করতে হয়। ত্বরণের মানে অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করতে হয়, ত্বরণের বিপরীতে, এই কারণে আমাদের এখানে মাইনাস চিহ্ন দিতে হয়। আর এটা ছিল নিক্ষিপ্ত, আর এটা ছিল আমাদের পরন্ত বস্তুর ক্ষেত্রে। এখন আমরা সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগে, সর্বোচ্চ উচ্চতা কতটুক এবং এর উড্ডয়নকাল কতটুকু বা বিচরণকাল কতটুকু, সেই জিনিসটা দেখবো। তো মনে করো আমরা যদি একটা বস্তুকে নিচ থেকে উপরে ছুঁড়ে মারি, তো এই মনে করো একটা সার্ভিস, এখান থেকে আমি একটা বস্তুকে ছুঁড়ে মারলাম, এই বস্তুটা একটা পর্যায়ে উঠে স্থির হয়ে যাবে, একটা পর্যায়ে উঠে স্থির হয়ে যাবে, তাহলে তার সর্বোচ্চ উচ্চতা মানে শেষ বেগ কত হবে বস্তুটার, জিরো হবে। শেষ বেগ কত হবে বস্তুটার, জিরো হবে। এই বস্তুটাকে আমি যদি ছুঁড়ে মারি, তাহলে এই বস্তুর উপরে উঠতে উঠতে এক সময় কি এটা শেষ বেগ কত হবে, জিরো হবে। তো আমরা তাহলে লিখতে পারি যে কোনো বস্তুর সর্বোচ্চ শেষ বেগ যদি জিরো হয়, শেষ বেগ ভি ইজ ইকুয়াল টু 0 ms ইনভার্স 1, তাহলে সর্বোচ্চ উচ্চতা কতটুকু, সর্বোচ্চ উচ্চতা কতটুকু, তাহলে আমরা এই সূত্রটা জানি যে সর্বোচ্চ উচ্চতা কতটুকু, তাহলে সর্বোচ্চ উচ্চতা সমান সমান এস লিখি। আমরা জানি কি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার। এখন কি নিচ থেকে উপরে মারছি, তো হলো অভিকর্ষ বলের প্রভাব বিপরীতে কাজ করছি, তাহলে কি মাইনাস 2GH, আমাদের চিহ্নটা কি মাইনাস হবে, বা ত্বরণের বিপরীতে আমরা কাজ করছি। এই ডিসটেন্সটা মনে করো আমাদের কত, এইচ, আর আমার বলটা যেহেতু উপরের দিকে, তো সর্বোচ্চ উচ্চতা আমার শেষ বেগ কত, 0, তো এখানে 0 বসাই। আদি বেগ আমার আসতে মনে করো ইউ স্কোয়ার মাইনাস 2GH, আর এইচটাকে আমরা এখন বড় হাতে দিয়ে দিই, কারণ সর্বোচ্চ উচ্চতা মানে হাইয়েস্ট পজিশন। তো এইচ ইজ ইকুয়াল টু কি হবে, যদি এটাকে সাইড চেঞ্জ করে নিই, সরাসরি করে দিলে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2G, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2G, তাহলে এটা হবে আমাদের সর্বোচ্চ উচ্চতা উঠতে, সর্বোচ্চ উচ্চতার সূত্র, সর্বোচ্চ উচ্চতা, এটা হবে আমাদের সর্বোচ্চ উচ্চতা, h ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2G। ঠিক আছে, এখন সর্বোচ্চ উচ্চতা আমাদের সময় কতটুকু লাগবে সেটা দেখো। সর্বোচ্চ উচ্চতা উঠতে সময়, আমরা সূত্রটা কি জানি, সময় ধরো আমরা টি দিলাম, বি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। যখন নিচ থেকে উপরে মারতেছি, তাহলে সব ক্ষেত্রে কি আমাদের নেগেটিভ হবে, ত্বরণটা কি ত্বরণের বিপরীতে আমরা কাজ করতেছি, অভিকর্ষ ত্বরণের বিপরীতে। এখানে জি হলো আমাদের কি নিচ দিকে ক্রিয়াশীল অভিকর্ষ বলটা, যেহেতু আমার নিচ দিকে টানতেছে, অভিকর্ষ বলটা এফ ইজ ইকুয়াল টু কি হয় এম জি, এফ ইজ ইকুয়াল টু কি হয় এম জি। তো জিটা যেহেতু আমাদের নিচ দিকে, বলটা যেহেতু আমাদের নিচ দিকে কাজ করতেছে, ত্বরণটা কি আমাদের নিচ দিকে কাজ করবে, কারণ বল আর ত্বরণের দিক সেম। তো এখন আমাদের কি হবে, ইউ মানে শেষ বেগ 0,
আর আমাদের ইউ মাইনাস জি টি, তাহলে আমাদের টি কি হবে ইউ ভাগ জি। তো সর্বোচ্চ উচ্চতা উঠতে এই সময়, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, ঠিক আছে, এটা হলো সর্বোচ্চ উচ্চতার, এটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। বিচরণ কাল কি, মনে করো সাপোজ আমরা এদিকে একটু দেখাই, সাপোজ মনে করে একটা পয়েন্ট এখানে, এটা এখানে না, এটাকে এইখানে দেখাই। সাপোজ একটা লোক একটা বলকে ছুঁড়ে মেরেছে উপরে, এই বলটা উপরে ছুঁড়ে মেরে আবার মনে করো রিটার্ন ভূমিতে আসছে, এই জায়গাতেই আসছে। তো বস্তুটা যে দিক বরাবর মানে ছুঁড়ে মেরেছে আবার সেই দিকে আসতেছে, তো বস্তুটা টোটাল সরণ কতটুকু, সরণ হয়েছে জিরো। মানে সরণ কি জানে আমাদের আদি এবং শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এবং আদি আর শেষ বিন্দু যেহেতু আমাদের একই, তাহলে এটা কি সরণ আমাদের কত হয়েছে জিরো। তো সরণ যদি জিরো হয় তাহলে আমাদের এখানে প্রশ্নটা হলো আমরা বিচরণ কাল বের করবো। বিচরণ কাল বলতে এই বলটা কতক্ষণ শূন্যে ভেসেছিল বা উপরে ছিল, উপর থেকে নিচে নামার সময় পর্যন্ত এটা কতটুকু উপরে ছিল বা শূন্যে ভেসেছিল, সেই সময়টা হলো আমাদের বিচরণ কাল। তো বিচরণ কাল হবে আমাদের, যেহেতু আমাদের সরণ শূন্য, আমরা জানি কি h is equal to ut minus half gt square, এই সূত্রটা আমরা জানি। এখন h এর মান যেহেতু সরণ আমাদের টোটাল জিরো, বা এটাকে তুমি অ্যাশও দিতে পারো, অ্যাশ এইচ একই, তো জিরো। ইউ আমাদের কত আদিবেগ আছে হাফ জি, এখান থেকে আছে জি টি স্কয়ার। এখান থেকে আমরা কি করতে পারি, টিটা কমন নিতে পারি পাশে, তো ইউ মাইনাস হাফ জি টি, টিটা কমন নিলাম, ঠিক আছে। তো টিটা কমন নিলে এই টি সমান সমান আমাদের কত জিরো, তো সুতরাং টি সমান সমান জিরো অথবা ইউ মাইনাস হাফ জিটি সমান সমান জিরো। বিচরণকালের টিটা একটু বড় হাতের দেওয়া হয়, একটু বড় হাতের দিব, আর এখানে ইউজ তখন কি হয় আমাদের ওই সাইডে যদি চলে যায়, তো ইউ সমান সমান হাফ জি টি, বা টি ইজ ইকুয়াল টু হাফ যদি সেটা করে গুণ হয়ে যাবে 2u বাই জি। এখানে লিখি টি ইজ ইকুয়াল টু 2u বাই জি। এটা হলো আমাদের বিচরণ কাল। বিচরণ কাল বা উড্ডয়ন কাল। এই জিনিসটা কোন একটা বস্তু উপরে উঠতে যতটুকু সময় লাগে নিচে নামতে ঠিক ততটুকু সময় লাগে, এটা অবশ্যই মনে রাখবা। তো বিচরণ কাল বলতে যতটুকুতে সময় লাগছে আবার যতটুকু নামতে সময় লাগছে সেমই সময় লাগছে। তো আমাদের যদি এইভাবে দেখতে পারো, এই যে যদি আমি এই উঠতে সময় যদি টি দেখি, ইউ বাই জি প্লাস ইউ বাই জি সমান সমান জি টু ইউ, ঠিক আছে। তো একটা বস্তু যতক্ষণ উঠতে সময় লাগে নামতে ঠিক ততটুকু সময় লাগে। তো টোটাল কতটুকু ছিল উপরে আমাদের, সেই সময়টা হলো আমাদের এই যে টি ইজ ইকুয়াল টু 2u বাই জি, ঠিক আছে। এটা হলো বিচরণকালের সময়।